আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি দেশি এবং বিদেশি যে চক্রান্ত, সেই চক্রান্তের কবলে পড়ে আবারও দুর্দশার মধ্যে পড়তে যাচ্ছে। এই দলটির যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, অতীতের যেকোনো সময়ের চাইতে এটি এখন বেড়ে গেছে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় রাজনীতিতে গত সেই ৫-৬ বছর ধরে একচেটিয়াভাবে জনাব তারেক রহমান সাহেব যেভাবে সিদ্ধান্ত নিতেন এবং দলের সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যেভাবে অবলীলায় তার সকল সিদ্ধান্ত মেনে নিতেন এবং তরুণ তুর্কিরা যারা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠ, তাদের যে একটা আ যাকে বলা হয় দাপট ছিল, ঠিক বেগম জিয়ার মুক্তির পর, তার মুভমেন্ট বেড়ে যাওয়ার পর এবং তিনি বিদেশে যাচ্ছেন, তারপর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এই জিনিসগুলোতে দলের যারা প্রবীণ, সেই প্রবীণ যারা লোকজন, তাদের মধ্যে এক ধরনের আ আত্মবিশ্বাস, এক ধরনের উচ্ছলতা দেখা যাচ্ছে, যা কিনা বলতে গেলে দলের তরুণ তুর্কিদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বটিকে কিছুটা হলেও ভারসাম্যহীন করে ফেলেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের যে রাজনৈতিক এই মুহূর্তে যারা হর্তাকর্তা, সেটা ডক্টর ইউনূস বলেন, সেনা প্রধান বলেন, কিংবা অন্য সিভিল সোসাইটির যে সমস্ত লোকজন বলেন, তারা মোরলেস সবাই এই দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে, তাদের সঙ্গে নেগোশিয়েশন করতে এবং তাদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফলে যারা দীর্ঘদিন ধরে, সেই গত ৫-৬ বছর ধরে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, বিএনপির কাণ্ডারি কিংবা বিএনপির একমাত্র অবিসংবাদিত নেতা হিসেবে যেভাবে লাইমলাইট এবং হাইলাইটে তাকে আনা হয়েছিল, সেই জায়গাটি বেগম জিয়ার উপস্থিতির কারণে কেমন যেন এলোমেলো হয়ে গেছে। দ্বিতীয়ত হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর অনেকেই আশা করেছিলেন জনাব তারেক রহমান এখানে আসবেন, বীরত্বের সঙ্গে তিনি মোকাবেলা করবেন এবং তার মা যেভাবে সাহস এবং শক্তি দেখিয়েছেন, তিনিও ঠিক সেম জিনিসগুলো দেখাবেন। কিন্তু সেটি তিনি কেন করেননি, কেন আসেননি, এই বিষয়গুলো নিয়ে বহুজনে বহু প্রশ্ন। কিন্তু যেহেতু অনেকে ধরেই নিয়েছেন যে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবেন এবং বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব যে কোনো ফর্মেই থাকুক না কেন, তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী হবেন। এজন্য তাকে নিয়ে, তার দলকে নিয়ে কথা বলার আগে প্রায় সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা তওবা আস্তাগফিরুল্লাহ, বা অনেকে অজু গোসল করে নিজেকে সংযত করেন, পবিত্র করেন, যেন কোনো অবস্থাতেই এই ক্ষমতাধর ব্যক্তি বা এই ক্ষমতাধর দল সম্পর্কে তার জবান থেকে একটা উহ শব্দ বের না হয়ে যায়। তো এর ফলে কি হলো, এই দল নিয়ে কেউ আলোচনা করছেন না। জামাত নিয়ে আলোচনা করছেন অনেকে, জামাতের সমালোচনা করছে, কিন্তু বিএনপিকে নিয়ে গত ৩ মাসে আমাদের দেশের কেউ, একেবারে কট্টরপন্থী আওয়ামী লীগ যারা আছেন, তারাও কিন্তু কোনো কথাবার্তা বলছেন না। আর এই কথাবার্তা না বলার কারণে কি হলো, এই দলের অনেকগুলো সমস্যা লোকচক্ষুর অন্তরালে এই দলকেই গ্রাস করে ফেলেছে। এই দলের আ এমন কোনো এমন অনেকগুলো সম্ভাবনা, সেটি দেশে এবং দেশের বাইরে এইরকম বহুমুখী চক্রান্তের কবলে পড়েছে। কেউ কোনো কিছু বলছে না, কিন্তু পরিস্থিতি এমন হলো, যেমন ধরুন আমরা ছোটকালে একটা গল্প পড়েছিলাম। অনেক হাসতাম এই গল্পটা পড়ে। তো পাশাপাশি ২ জন লোকের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে। এখন একজন মোটা বুদ্ধির আর একজন চিকন বুদ্ধির। তো মোটা বুদ্ধির যে লোক,
তার সাথে যে চিকন বুদ্ধির যে লোক তিনি পারবেন না শক্তিতে, অর্থে। তো তিনি তার সঙ্গে এভাবে হম্বিতম্বি না করতে পারেন। তিনি তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য তিনি তার যে সম্ভাবনাময়, সবচেয়ে সম্ভাবনাময় তার একটা শস্যক্ষেত্র ছিল। তো গভীর রাতে তিনি সেই শস্যক্ষেত্রে অনেকগুলো চিনি তিনি বিছিয়ে দিলেন বা ছিটিয়ে দিলেন। ফলে কি হলো, মানে কোটি কোটি পিঁপড়া কোত্থেকে এসে সে চিনি খেতে গিয়ে শস্যের যে গোড়া সেটা কেটে দিল এবং পুরো শস্যক্ষেত্রটা শেষ হয়ে গেল। ফলে চিকন মোটা বুদ্ধির যে লোকটি যখন সে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ল, অমনি তার আর সেই আগের মতো দাপট রইল না। এখন বিএনপির যে ক্ষমতা, বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির যে সম্ভাবনা, এটিকে সরাসরি যারা এই মুহূর্তে মোকাবেলা করতে পারছেন না, তারা এমন কিছু করছেন লক্ষ্যে অলক্ষ্যে যেন বিএনপির সঙ্গে তাদের সরাসরি ক্ল্যাশ এবং কন্ট্রাডিকশন না হয়। তো এই কাজগুলো ভারত করছে, এই কাজগুলো আমেরিকা করছে, এই কাজগুলো ইউরোপীয় ইউনিয়ন করছে, এই কাজগুলো আওয়ামী লীগ করছে, এই কাজগুলো বাংলাদেশে অপর যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, বড় বড় রাজনৈতিক দল, এমনকি একেবারে ছোট ছোট রাজনৈতিক দল, তারাও করছে এবং প্রায় সবাই বিএনপির সঙ্গে মুনাফেকি করছে। সামনে সামনে খুব মিষ্টি কথা বলছে। একমাত্র সম্ভবত জামাতের আমির তিনি প্রথম বেফাঁস একটি মন্তব্য করে ফেলেছিলেন, যেটা হলো যে এক জালেম গেছে আর এক জালেমকে আমরা আহ্বান করব